আচ্ছা, আজকে শুরু করছি। আজকে তোমাদের পড়াবো রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যারো রিসেপ্টরের ভূমিকা। ব্যারো রিসেপ্টর বলতে কি বুঝি? ব্যারো রিসেপ্টর হচ্ছে মানুষের রক্তবাহিকায় অবস্থিত চাপ সংবেদী স্নায়ুপ্রান্ত। এই স্নায়ুপ্রান্ত দেহের অস্বাভাবিক রক্তচাপ শনাক্ত করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পাঠায়। তাহলে ব্যারো রিসেপ্টর হচ্ছে মানুষের রক্তবাহিকায় অবস্থিত চাপ সংবেদী স্নায়ুপ্রান্ত। হ্যাঁ, এটা রক্তবাহিকায় থাকবে এই রিসেপ্টরগুলো। এই স্নায়ুপ্রান্ত দেহের অস্বাভাবিক রক্তচাপ শনাক্ত করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পাঠায়। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হলো ব্রেইন। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র রক্তনালীতে ও হৃৎপিণ্ড পরিচালনার মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এই পদ্ধতিকে ব্যারো রিফ্লেক্স বলে। আচ্ছা, এখানে আমরা রক্তচাপ কথাটা আমরা শুনতেছি, তাহলে রক্তচাপ জিনিসটা কি সেটা একটু বুঝে নিই। রক্তচাপ হলো যে হৃৎপিণ্ডের সংকোচন মানে সিস্টল ও প্রসারণের ফলে মানে ডায়াস্টল হৃৎপিণ্ড থেকে ধমনির মাধ্যমে রক্ত প্রবাহকালে ধমনির প্রাচীরে যে চাপের সৃষ্টি হয় তাকে রক্তচাপ বলে। অর্থাৎ ধমনির মধ্য দিয়ে যখন রক্ত বাহিত হবে তখন রক্ত ধমনির যে গাত্র বা ধমনির গাঁট সেখানে একটা পার্শ্বচাপ প্রয়োগ করবে, এই চাপটাকে বলবো রক্তচাপ। তো স্বাভাবিক অবস্থায় একজন সুস্থ মানুষের সিস্টোলিক চাপ 100 থেকে 140 মিলিমিটার পার স্তম্ভ হয় এবং ডায়াস্টোলিক রক্তচাপ 65 থেকে 90 মিলিমিটার পার স্তম্ভ হয়। স্ফিগমো ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে রক্তচাপ নির্ণয় করা হয়। তোমরা নিশ্চয় শুনে থাকবা যে 120/80 বলে, অর্থাৎ 120 হলো সিস্টোলিক চাপ আর 80টা হলো ডায়াস্টোলিক চাপ। আচ্ছা, এখন এই যে আমরা ব্যারো রিসেপ্টর বললাম, তাহলে ব্যারো রিসেপ্টরের মাধ্যমে কি নির্ণয় করা হয় যে কোথায় উচ্চ রক্তচাপ আর কোথায় নিম্ন রক্তচাপ আছে সেটা নির্ণয় করা হয় ব্যারো রিসেপ্টরের সাহায্যে। এই ব্যারো রিসেপ্টর কিন্তু আমাদের শরীরের রক্তনালীর মধ্যে আছে, হৃৎপিণ্ডের মধ্যে আছে। তো আমরা এখন পড়ব উচ্চচাপ ব্যারো রিসেপ্টর। তাহলে যখন শরীরের কোনো অংশে রক্তনালীতে রক্তচাপ বৃদ্ধি হবে তখন এই ব্যারো রিসেপ্টর কাজ করে। তাহলে রক্তচাপের বৃদ্ধিতে ক্যারোটিড সাইনাস ও অ্যাওর্টিক আর্চ এর প্রাচীরে টান বৃদ্ধি পেলে ব্যারো রিসেপ্টর উদ্দীপিত হয়। ক্যারোটিড সাইনাস আছে হলো ব্রেনে, এবং অ্যাওর্টিক আর্চ আছে হৃৎপিণ্ডে। তাহলে এর প্রাচীরে টান বৃদ্ধি পেলে ব্যারো রিসেপ্টর উদ্দীপিত হয়। এই উদ্দীপনা গ্লসোফেরেঞ্জিয়াল ও ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে ভেসোডাইলেটর স্নায়ুর কেন্দ্রকে নিয়ন্ত্রণ করে এবং তার ক্রিয়াকে অবদমিত করে। ফলে রক্তনালীর প্রসারণ ঘটে এবং রক্তচাপ কমে যায় বা হ্রাস পায়। তাহলে দেহের কোথাও যদি অস্বাভাবিক রক্তচাপ বেড়ে যায় তাহলে আমাদের ব্রেনে অবস্থিত ক্যারোটিড সাইনাস বা হৃৎপিণ্ডে অবস্থিত অ্যাওর্টিক আর্চ এরা ওই রক্তচাপটা গ্রহণ করে, হ্যাঁ, উচ্চ রক্তচাপ গ্রহণ করে, যার ফলে ব্যারো রিসেপ্টর উদ্দীপিত হয়। এই উদ্দীপনা গ্লসোফেরেঞ্জিয়াল ও ভেগাস স্নায়ুর মাধ্যমে ভেসোডাইলেটর স্নায়ুর কেন্দ্রকে নিয়ন্ত্রণ করে এবং তার ক্রিয়াকে অবদমিত করে। ফলে যে জায়গায় রক্তচাপটা বেশি আছে সেই জায়গায় রক্তনালীকে প্রসারণ ঘটাবে এবং রক্তচাপ স্বাভাবিক হবে বা কমে যাবে। এবার আমরা আসবো শরীরের নিম্ন চাপ ব্যারো রিসেপ্টর কিভাবে কাজ করে। তাহলে এইসব ব্যারো রিসেপ্টর যেটা আমাদের শরীরের যে নিম্ন রক্তচাপ বিভিন্ন অংশে সৃষ্টি হয়, তাহলে এই নিম্ন রক্তচাপ ব্যারো রিসেপ্টরগুলো কোথায় কোথায় আছে? একটা হলো বড় সিস্টেমিক শিরা, আমরা ইতিমধ্যে পড়েছি সুপিরিয়র ভেনা ক্যাভা, ইনফিরিয়র ভেনা ক্যাভা, পালমোনারি রক্তনালী, ডান অলিন্দ এবং নীলয়ের প্রাচীরে অবস্থিত। তাহলে এই সমস্ত অংশগুলোতে এই নিম্ন রক্তচাপ ব্যারো রিসেপ্টর অবস্থিত। কোনো কারণে অলিন্দের ভিতরে রক্তচাপ কমে গেলে অলিন্দের প্রাচীরের রিসেপ্টরগুলো মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থির ঠিক উপরে হাইপোথ্যালামাসে অবস্থিত অসমো রিসেপ্টর উদ্দীপিত করে। ঠিক আছে, তাহলে আমাদের শরীরে যে অলিন্দ আছে এই অলিন্দের ভিতরে যদি রক্তের চাপ কমে যায় তাহলে অলিন্দের প্রাচীরে যে রিসেপ্টরগুলো আছে এই রিসেপ্টরগুলো মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থির
ঠিক উপরে একটা অংশ আছে যার নাম হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাসে অবস্থিত অসমোরিসেপ্টরকে উদ্দীপিত করে। অসমোরিসেপ্টর পিপাসা বৃদ্ধি করে এবং পশ্চাৎ পিটুইটারি গ্রন্থিকে একটা হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। হরমোনটার নাম হলো অ্যান্টি ডায়াবেটিক হরমোন। রক্ত দ্বারা এই এডিএইচ বৃক্কে পৌঁছাবে, তাহলে ওই হরমোনটা রক্তের মাধ্যমে বৃক্কে পৌঁছাবে এবং বৃক্কের মধ্যে আছে বৃক্কীয় নালিকা। বৃক্ক নালিকা মূত্রে কম পানি ত্যাগের মাধ্যমে রক্তে অধিক পানি ধারণ উদ্দীপিত করে। ফলে মূত্র হবে ঠিকই, কিন্তু সেই মূত্রে পানি যাবে কম। তাই একজন পিপাসার্ত মানুষ অধিক পানি পান করে কিন্তু মূত্র ত্যাগ কম করে। পানি পুনঃশোষিত হয়ে রক্তের আয়তন ও চাপ বাড়িয়ে দেয়। আচ্ছা, নিম্নচাপ ব্যারোসেপ্টর, এটা আরেকটু আমি ভালো করে বোঝাই। আমরা যখন রোজা রাখি, রোজার সময় সাধারণত আমার হলো 3টা বা 4টার দিকে, বিকেল 3টা বা 4টার দিকে আমাদের কি হয়, পানি খাওয়া হয় না, আমাদের পিপাসা লেগে যায়। তখন কিন্তু আমরা ইচ্ছা করেও পানি খেতে পারি না, যেহেতু রোজা আছে। তো এই সময় কি ঘটনা ঘটে? তো এই সময় হলো আমাদের যেহেতু হৃৎপিণ্ডে রক্তের চাপ কমে যায়, ফলে হৃৎপিণ্ডে অবস্থিত যে রিসেপ্টরগুলো আছে সেই রিসেপ্টরগুলো এই কম রক্তচাপের উদ্দীপনা মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থির ঠিক উপরে হাইপোথ্যালামাসে পাঠিয়ে দেয় এবং সেখানকার অসমোরিসেপ্টরকে উদ্দীপিত করে। অসমোরিসেপ্টর তখন কি করে, পশ্চাৎ পিটুইটারি গ্রন্থিকে একটা হরমোন ক্ষরণের নির্দেশ দেয়, হরমোনটা অ্যান্টিডায়াবেটিক হরমোন। এই হরমোন রক্তের মাধ্যমে বৃক্কে পৌঁছালে বৃক্ক নালিকা তখন কি করবে, মূত্রে কম পানি যাওয়ার নির্দেশ দেবে। ফলে মূত্র হবে ঠিকই, কিন্তু সেই মূত্রটা হবে ঘন, তার মধ্যে পানি থাকবে কম। তাহলে এই পানিটা যাবে কোথায়? এই পানিটা তখন কি করবে, এটা রক্তে চলে যাবে। হ্যাঁ, যে জায়গায় তোমার রক্তচাপ কম আছে সেই জায়গায় তখন এই পানিটা যে সেখানকার রক্তচাপকে স্বাভাবিক করবে। এইভাবে কিন্তু আমাদের যখন আমরা রোজা রাখি তখন এইভাবে আমাদের নিম্নচাপ ব্যারোসেপ্টর কাজ করে। আচ্ছা, এবার আমরা যাব বিভিন্ন ধরনের হৃদরোগ ও করণীয়। তাহলে হৃদরোগ জিনিসটা কি? মানব হৃৎপিণ্ড ও রক্তনালীর রোগকে কার্ডিওভাস্কুলার রোগ বা হৃদরোগ বলা হয়। হৃৎপিণ্ড বা রক্তনালীর রোগকে আমরা কার্ডিওভাস্কুলার রোগ বা হৃদরোগ বলবো। হৃদরোগের মধ্যে উল্লেখযোগ্য হলো অ্যাঞ্জিনা পেক্টোরিস, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, কার্ডিওমেগালি, ভালভ হার্ট ভালভ ডিজিজ হবে, ভ্যালু না, এটা ভালভ হবে, জন্মকালে হৃৎপিণ্ডে বিকলাঙ্গতা, পেরিকার্ডাইটিস, তারপর হলো হৃৎপেশি রোগ, রিউমেটিক হৃদরোগ। তো আমরা এখানে যে লাল অংশগুলো আছে এই অংশগুলো আমরা পড়বো। অ্যাঞ্জিনা পেক্টোরিস। অ্যাঞ্জিনা পেক্টোরিস জিনিসটা কি? ক্রমাগত ভুল জীবনযাপনের ফলে, যেমন খাদ্যাভ্যাস, ধূমপান, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হ্যাঁ, করোনারি ধমনির ভিতরে আর দেয়ালে কোলেস্টেরল, প্লাক বা হলুদ চর্বির স্তর জমে যায়। তাহলে এরকম অনিয়মিত জীবনযাপন করার ফলে আমাদের করোনারি ধমনির প্রাচীরে এক ধরনের হলুদ চর্বির স্তর জমা হয়, যাকে আমরা বলবো প্ল্যাক। রক্তে চলাচল ব্যাহত হওয়ার কারণে হৃৎপিণ্ডের কোষগুলোতে রক্তের মাধ্যমে প্রয়োজনীয় অক্সিজেন ও পুষ্টি পৌঁছাতে পারে না। তাহলে এই চর্বির স্তর জমে যাওয়ার কারণে, ধমনির মধ্যে এই চর্বির স্তর জমে যাওয়ার কারণে অক্সিজেন এবং পুষ্টি ঠিকভাবে পৌঁছাতে পারে না রক্তের সাহায্যে। ফলে যেহেতু রক্ত ঠিকভাবে যেতে পারছে না, ফলে ওই প্ল্যাক হওয়া স্থানের আশেপাশের কোষগুলোতে অবস্ট্রেশন হবে, যার ফলে ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে। আর এই ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হওয়ায় রোগীর হৃৎপিণ্ডে ব্যথা অনুভূত হয়। একেই অ্যাঞ্জিনা পেক্টোরিস বলে বা ইস্কিমিয়া বলে। হ্যাঁ, তখন রোগী এরকম বুক ধরে থাকবে এবং বলবে যে সামান্য ব্যথা করছে, হ্যাঁ, বুকে হঠাৎ হঠাৎ ব্যথা। তাহলে এই ধরনের লক্ষণ দেখা দিলেই আমরা ধরে নেব যে অ্যাঞ্জিনা পেক্টোরিস হয়েছে। তো এই রোগের লক্ষণসমূহ কি? আমাদের বুকে স্টার্নামের পিছনে চাপ সৃষ্টি হয়। আমাদের বুকের যে ছাতিটা, এটাকে বলা হচ্ছে স্টার্নাম। সমগ্র বুক জুড়ে ব্যথা অনুভূত হয়। ব্যথা প্রায়শ ঘাড়ে, চোয়ালে, বাহু মানে হাতে, পিঠ, এমনকি দাঁত পর্যন্ত বিস্তৃত হয়। ব্যথার পাশাপাশি অজীর্ণ, বুক জ্বালা পোড়া, দুর্বলতা বোধ, ঘাম নির্গত হওয়া, বমি বমি ভাব, শ্বাসকষ্ট দেখা দিতে পারে। এই রোগটির স্থায়িত্ব 1 থেকে 15 মিনিট হতে পারে। রোগটি বিশ্রাম গ্রহণের মাধ্যমে অথবা জিহ্বার নিচে একটা ট্যাবলেট, নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট রাখলে উপশম হয়।
তাহলে এই হলো অ্যাঞ্জিনা পেক্টোরিস। আমরা 2 নম্বর রোগটার নাম শিখবো হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক কীভাবে হয়? যখন করোনারি ধমনীতে কোলেস্টেরল জমা হওয়ার কারণে রক্ত চলাচল প্রায় পুরোপুরি বন্ধ হয়ে আসে। হ্যাঁ, পুরোপুরি মানে এটা 90% বা 92% এরকম হতে পারে, তখনই হার্ট অ্যাটাক সংঘটিত হয়। অর্থাৎ করোনারি ধমনীতে হলুদ চর্বির স্তর বা প্ল্যাক অনেক জমা হয়ে গেছে, তখন রক্ত চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। এই রোগকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলে, এমআই, সংক্ষেপে এমআই। হিট এবং এই এমআই বা ইনফার্কশন অক্সিজেনের অভাবে শ্বাসরোধ নির্দেশ করে। তাহলে এই মায়োকার্ডিয়াল ইনফার্কশন হলে অক্সিজেনের প্রচণ্ড অভাব হয়। হৃদপেশিতে রক্ত সরবরাহ বন্ধ হলে হৃদপেশি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়ে হৃদপিণ্ডের ওই অংশ অকেজো হয়ে যায়, তবে এতে হৃদপিণ্ড সম্পূর্ণভাবে বন্ধ হয় না। এটা হলো হার্ট অ্যাটাকের ছবি। এই যে হার্ট অ্যাটাকের, এটা হলো করোনারি ধমনী, এটা হলো স্বাভাবিক অবস্থা। এটা হলো হৃদপিণ্ডের করোনারি ধমনী, এই যে সেই করোনারি আর্টারি, এই যে করোনারি আর্টারি। তাহলে এই যে করোনারি আর্টারি যে এখানে ব্লক হয়ে আছে, তাহলে এই হলো ব্লক, মানে এখানে চর্বির পুরো স্তর জমে গেছে, প্রায় 90% ব্লক হয়ে আছে। হ্যাঁ, এই ব্লক হয়ে গেলে তখন হার্ট অ্যাটাক হবে। তো লক্ষণ এখানেও এখানেও কি হবে? স্টার্নামের পিছনে হঠাৎ তীব্র ব্যথা, বিশেষত বাম বাহু ও বাম ঘাট পর্যন্ত বিস্তৃত হয়। শ্বাসকষ্ট হবে, প্রচুর ঘাম নিঃসরণ এবং শীঘ্রই মৃত্যু ঘটবে বলে মনে করা। মানে এত ব্যথা হবে, এত ঘাম নিঃসরণ হবে, মনে হয় এখনই হয়তো মারা যাবে, এরকম একটা অবস্থা। সংজ্ঞাহীন, মানে তার সেন্স চলে যেতে পারে বা হঠাৎ মৃত্যু ঘটে যেতে পারে, সাডেন ডেথ। তো বুক ধরপড়ানি, বমি বমি ভাব। হার্ট অ্যাটাক হলে যত দ্রুত সম্ভব রোগীকে হাসপাতালে নিয়ে জরুরি চিকিৎসা দেওয়া। প্রাসঙ্গিকভাবে বলা যায়, মস্তিষ্কের রক্তনালী বা ক্যারোটিড ধমনীতে রক্ত সরবরাহ বন্ধ হলে তাকে স্ট্রোক বলে। হ্যাঁ, তাহলে হার্ট অ্যাটাক আর স্ট্রোকের মধ্যে একটু ডিফারেন্ট আছে। হার্ট অ্যাটাক হবে করোনারি আর্টারিতে যদি ব্লক হয়, আর যদি মস্তিষ্কের রক্তনালী ক্যারোটিড ধমনীতে যদি ব্লক হয়, তখন কিন্তু তাকে বলবো স্ট্রোক। অনেকে এটা ভুল করে যে হার্ট অ্যাটাক হয়েছে, স্ট্রোক হয়েছে, কিন্তু বলে যে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। ঠিক আছে, ব্রেনের ক্যারোটিড ধমনীতে যদি ব্লক হয় তাহলে স্ট্রোক, আর হার্টের করোনারি ধমনীতে যদি ব্লক হয় তখন তাকে বলবো হার্ট অ্যাটাক। ফলে রোগী অজ্ঞান হয়ে যায় অথবা দেহের একদিক প্যারালাইজ হয়ে যেতে পারে। স্ট্রোক হলে দেহের ডান দিক অথবা বাম দিক প্যারালাইজড হয়। এটা কিন্তু হার্ট অ্যাটাকের জন্য হয় না, এটা স্ট্রোকের কারণে হয়। আচ্ছা, এবার আমরা আরেকটা রোগ সম্পর্কে জানবো, হার্ট ফেলিউর। হৃৎপিণ্ডের অলিন্দ, নিলয় বা উভয়ের সংকোচনের ক্ষমতা লোপ পেলে বা করোনারি ধমনীতে হ্রাসপ্রাপ্ত রক্ত সরবরাহের কারণে দীর্ঘ সময় অক্সিজেন না পাওয়ায় হৃদপেশি ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ, তাহলে এই করোনারি ধমনীতে যদি কোনো কারণে রক্ত মানে সংকোচন, মানে অলিন্দ নিলয় বা উভয়ের সংকোচন ক্ষমতা যদি লোপ পায়, তাহলে কি হবে? যে দীর্ঘ সময় এই অলিন্দ বা নিলয় অক্সিজেন না পাওয়ায় হৃদপেশি ক্ষতিগ্রস্ত হবে। ফলে হৃদপিণ্ড কি করবে? ক্রমশ পাম্প করে রক্ত সঞ্চালনে দুর্বল হয়ে পড়ে। হৃদপিণ্ড পাম্প করবে ঠিকই, কিন্তু যেহেতু রক্ত আসতেছে না, রক্তের সাথে অক্সিজেন আসতেছে না, ফলে হৃদপেশি আস্তে আস্তে কি হবে? দুর্বল হয়ে যাবে এবং দেহ প্রয়োজনীয় রক্ত সরবরাহ পায় না। এই অবস্থাকে হার্ট ফেলিওর বলে। মানে হৃদপিণ্ড পাম্প করছে ঠিকই, কিন্তু দেহের বিভিন্ন অংশে রক্ত যাচ্ছে না, কারণ সংকোচন ক্ষমতা খুব জোরে হচ্ছে না। এই যে এটা হলো হার্ট ফেলিওর, এটা হলো ফেলিওর। হ্যাঁ, এটা হলো নর্মাল অবস্থা। এখানে কিন্তু এই যে সংকোচন হচ্ছে, এই যে সংকোচন হচ্ছে, এখানে কিন্তু সংকোচন হয় না। এখানেও কিন্তু ব্লাড জমে আছে, এখানেও কিন্তু ব্লাড জমে আছে। ঠিক আছে, এরকম ব্লাড জমে থাকবে। হৃৎপিণ্ড সংকোচন হবে ঠিকই, কিন্তু সেই সংকোচনটা প্রবল না। ঠিক আছে, এটা হলো হার্ট ফেলিওর হলে এরকম হৃৎপিণ্ডের অবস্থা দেখাবে। লক্ষণ, হার্ট ফেলিওরের লক্ষণ। হার্ট ফেলিওর যদি বাম পাশে হয়, তাহলে যে লক্ষণগুলো দেখা দেবে: শ্বাস প্রশ্বাসের গতি ও সময় কমে যায়, পেশির দুর্বলতা হয়, কোনো কায়িক পরিশ্রমে শ্বাসকষ্ট হয়, শুষ্ক কফের সৃষ্টি হয় যা বের করা যায় না, ক্লান্তি ও অবসাদগ্রস্ত অনুভব করা, দেহের ওজন কমে যাওয়া। আবার যদি ডান পাশে হয়, তাহলে কি হবে? পা ফুলে যেতে পারে,
পায়ের নিচের অংশের ত্বক শুষ্ক হয়ে যায়, মানে শুকিয়ে যায়। পায়ে একজিমার মতো লাল দাগ সৃষ্টি হয়ে জটিল জটিল ক্ষত দেখা দেয়। উদর গহ্বরের অঙ্গগুলোতে তরল পদার্থ জমে যায়, যেমন ফুসফুস বা যকৃৎ। এটা হলো যদি হার্ট ফেলিউর বাম দিকে হয়। বাম দিক বলতে হয় বাম অলিন্দ অথবা বাম নিলয় যদি সংকোচন ক্ষমতা লোপ পায়, তখন এই সমস্ত লক্ষণ দেখা দেবে। আর এটা হলো ডান দিকের ডান অলিন্দ বা ডান নিলয় যদি সংকোচন ক্ষমতা লোপ পায়, তাহলে এই লক্ষণগুলো দেখা দেবে। আচ্ছা, এবার আমরা আসবো হৃদরোগের চিকিৎসার ধারণা। আমরা পেসমেকার গত ক্লাসে পড়েছি। পেসমেকারটা হলো কি সাইনোয়াট্রিয়াল নোড। তাহলে পেসমেকার সঠিকভাবে বৈদ্যুতিক সংকেত সৃষ্টি করতে না পারলে বা অনিয়মিত হৃদস্পন্দন সৃষ্টি করলে তাকে অ্যারিথমিয়া বলে। ঠিক আছে, আমরা গত ক্লাসে শিখেছিলাম যে হৃদস্পন্দন হার প্রতি মিনিটে কতবার? প্রায় 75 বার। ঠিক আছে, এটা হলো স্বাভাবিক 1 মিনিটে স্পন্দন হার। 1 মিনিটে 75 বার হৃদস্পন্দন হয়। তাহলে হৃদস্পন্দন হার স্বাভাবিকের চেয়ে কম হলে তাকে ব্র্যাডিকার্ডিয়া বলে। 75 বার কম হলে ব্র্যাডিকার্ডিয়া। হৃদস্পন্দন হার স্বাভাবিকের চেয়ে বেশি হলে তাকে ট্যাকিকার্ডিয়া। যদি 75-এর চেয়ে 100 বা 110 এরকম হয়ে যায় হৃদস্পন্দন, তখন তাকে বলবো ট্যাকিকার্ডিয়া। আর যদি অনিয়মিত হয় তখন তাকে বলবো অ্যারিথমিয়াস। কখনো দেখা গেলো যে 60, কখনো 75, কখনো 100, আবার 60 এরকম হলো, তখন সেটা হবে অ্যারিথমিয়াস। পেসমেকার ভালোভাবে কাজ না করার কারণে হৃদস্পন্দন অনিয়মিত হয়ে পড়ে, তখন কৃত্রিম পেসমেকারের প্রয়োজনীয়তা দেখা যায়। আচ্ছা, কৃত্রিম পেসমেকারের গঠন ও কার্যপদ্ধতি। এই ধর এই ধরনের এই ধরনের পেসমেকারের প্রধান দুটি অংশ থাকে। আমরা কৃত্রিম পেসমেকার মানে সাইনোয়াট্রিয়াল নোড যদি নষ্ট হয়ে যায়, তখনই কিন্তু আমরা কৃত্রিম পেসমেকার জন্য লাগাবো। তাহলে এই ধরনের পেসমেকারের প্রধান দুটি অংশ থাকে। একটি জেনারেটর, একটি তার বা লিড। জেনারেটরটি প্রকৃতপক্ষে ব্যাটারি নিয়ন্ত্রিত। যে জেনারেটরটা থাকবে তাতে একটা কিন্তু ব্যাটারি থাকে, এবং ব্যাটারিটার ওজন 30 থেকে 130 গ্রাম ওজনের একটি ক্ষুদ্র কম্পিউটার। ব্যাটারি নিয়ন্ত্রিত 30 থেকে 130 গ্রাম ওজনের একটি ক্ষুদ্র কম্পিউটার, যা টিটেনিয়াম নির্মিত একটি রঙে আবদ্ধ থাকে। তারগুলোতে ইলেকট্রোড নামক সেন্সর থাকে। এই সেন্সর জেনারেটরকে শক্তি দেয়। তারটি নমনীয় প্রতিরোধক আবরণযুক্ত, অর্থাৎ যে তারটা ব্যবহার করা হবে, ওয়্যারস ব্যবহার করা হবে, সে তার বা ওয়্যারসে একটা ইনসুলেটেড আবরণ থাকে, যাতে বিদ্যুৎ অপরিবাহী হয়। তাহলে এই তারটির এক প্রান্ত জেনারেটরের সাথে সংযুক্ত, অপর প্রান্তটি হৃৎপিণ্ডের সাথে যুক্ত করা হয়। আমরা যদি এটা দেখি, তা আচ্ছা, এই যে এটাই হলো সেই পেসমেকার। এই যে এটা লাগানো হয়েছে, এই পেসমেকার, এটা হলো সেই তার, তারের হৃৎপিণ্ডের সাথে লাগানো হয়েছে। ঠিক আছে, এখানে হলো এটা সাইনোয়াট্রিয়াল নোড। এই জায়গায় সাইনোয়াট্রিয়াল নোড ছিল, এটা নষ্ট, এখানে লাগানো হয়। তারপর এটা হলো অ্যাক্টিভ ভেন্ট্রিকুলার নোড, এখানেও লাগানো থাকে। এই যে এটা হলো সেই জেনারেটর। এই জেনারেটরের ভিতরে ব্যাটারিও আছে। ব্যাটারি থেকে জেনারেটরটা শক্তি পাবে। আর জেনারেটরের সাথে এরকম এই ওয়্যারস বা এটা হলো লিড বা তার, এগুলো লাগানো আছে। এই যে এই লিড বা তারগুলো, একটা গেছে হলো যে সাইনোয়াট্রিয়াল নোডের কাছে, এটা এখানে এটা নষ্ট হয়ে, আর একটা গেছে হলো এই পারকিনজি ফাইবারের কাছে। এরকম এটা হলো পেসমেকার। আচ্ছা, ইনসুলেটেড তার একটি বা তিনটি থাকতে পারে। ঠিক আছে, এই যে তারগুলো একটাও থাকতে পারে, এখানে দুইটা দেওয়া হয়েছে, একটা বা তিনটা থাকতে পারে। আচ্ছা, একটা যদি থাকে, যদি ডান অলিন্দ বা ডান নিলয়, আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা, তাহলে এই তারটা যদি শুধু এখানে এটা থাকতো, এটা যদি না থাকতো, তখন তাকে আমরা বলতাম সিঙ্গেল চেম্বার পেসমেকার। আমরা যেটা ছবিতে দেখাচ্ছি, এটা হলো ডবল চেম্বার পেসমেকার। সিঙ্গেল চেম্বার পেসমেকার একটি তার থাকে, ডান অলিন্দ বা ডান নিলয়, যে কোনো একটাই যদি হয় সাইনোয়াট্রিয়াল নোড অথবা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড নষ্ট হলে আমরা এই সিঙ্গেল চেম্বার পেসমেকার ব্যবহার করব। দুইটি তার, তাহলে ডান অলিন্দ এবং ডান নিলয়, মানে আমরা যেটা দেখাচ্ছি সেটা দুই জায়গায়। ঠিক আছে, তাহলে ট্রিপল চেম্বার পেসমেকার, তিনটি তার, ডান অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়। তাহলে এই তিনটা প্রকোষ্ঠ সাথে আমরা সংযুক্ত দেব তিনটা তারের মাধ্যমে।
কিভাবে কাজ করে। তাহলে জেনারেটরের মধ্যে আমরা দেখলাম যে কম্পিউটারের চিপ থাকবে এবং হৃৎপিণ্ডে যুক্ত সেন্সরবাহী তার ব্যক্তির চলন, রক্তের তাপমাত্রা, শোষণ, বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে। তো এসব তথ্য কাজে লাগিয়ে পেসমেকার ঠিক করে দেয় কোন ধরনের বৈদ্যুতিক তরঙ্গ লাগবে এবং কখন লাগবে। মানে এই যে এটা এখানে লাগানো আছে, এখান থেকে এগুলোর মাধ্যমে হৃৎপিণ্ডের মাধ্যমে বিভিন্ন তথ্য এই জেনারেটরে চলে যাবে। হ্যাঁ, যে হৃৎপিণ্ডের এখানে রক্ত প্রবাহ কেমন, ঠিক আছে, তারপর এখানে অক্সিজেন মানে কিরকম আছে সেগুলো জানাবে, ঠিক আছে, তারপর হলো রক্তের তাপমাত্রা কেমন, ব্যক্তির চলনটা কেমন, এগুলো সব ইনফরমেশন জানাই দেবে জেনারেটর তখন বুঝতে পারবে যে কি পরিমাণ এখানে বৈদ্যুতিক প্রবাহ দেওয়া লাগবে। তখন হৃৎপিণ্ডে সেভাবে বৈদ্যুতিক প্রবাহ দিলে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলো তখন সংকোচন হবে। এটা ছিল কৃত্রিম পেসমেকারের গঠন ও কার্যক্রম পদ্ধতি। আচ্ছা, এখন আমরা যাব এনজিওপ্লাস্টি বলে আরো একটা চিকিৎসা আছে। তাহলে হৃৎপিণ্ডের করোনারি ধমনীতে যদি প্ল্যাক জমে যায় তখন তাকে আমরা বলতে পারি অ্যাথেরোস্ক্লেরোসিস, ঠিক আছে। হৃৎপিণ্ডের করোনারি ধমনীতে যদি অ্যাথেরোস্ক্লেরোসিস হয় তখন হৃৎপিণ্ডের করোনারি ধমনী শুরু হয়ে যায়। তাহলে বড় ধরনের অস্ত্রোপচার না করে করোনারি ধমনীতে অ্যাথেরোস্ক্লেরোসিসের কারণে শুরু হয়ে যাওয়া ধমনীর লুমেন মানে ধমনীর যে গহ্বর প্রশস্ত করার পদ্ধতিকে অ্যানজিওপ্লাস্টি বলা হয়। তাহলে করোনারি ধমনীতে যদি ব্লক হয়ে যায়, আর ব্লক হয়ে যাওয়ার কারণে হয় অ্যাথেরোস্ক্লেরোসিস, আর অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার কারণে ধমনীর গহ্বরটা শুরু হয়ে যায়, হ্যাঁ, যার ফলে রক্ত চলাচল ব্যাহত হয়। তো এই ক্ষেত্রে যখন ব্লকটা হয় সে ব্লকটা 100% থাকে না, কম থাকে। এই জন্য আমরা এনজিওপ্লাস্টিতে যাই। 100% হয়ে গেলে কিন্তু তখন আমরা, বা 100% বা 98% যদি হয়ে যায় তখন কিন্তু আমরা করোনারি বাইপাস সার্জারি বা ওপেন হার্ট সার্জারিতে যাব। তখন এনজিওপ্লাস্টি করে কোনো লাভ হবে না। তাহলে যদি 90 বা 85% বা 92% এরকম থাকে, হ্যাঁ, তখন আমরা এনজিওপ্লাস্টি করব। প্ল্যাকের ধরন ও অবস্থান অনুযায়ী এনজিওপ্লাস্টি কয়েক ধরনের হয়। যেমন এখানে 4 ধরনের আমরা বলতেছি: বেলুন এনজিওপ্লাস্টি, লেজার এনজিওপ্লাস্টি, অ্যাথ্রেক্টমি, করোনারি স্টেন্টিং। বেলুন এনজিও বেলুন এনজিওপ্লাস্টি ঊর্ধ্ববাহু মানে উপরের হাত বা পা, পায়ের কিছু অংশ কেটে ধমনীর ভিতর দিয়ে নল বা ক্যাথেটার প্রবেশ করিয়ে দিয়ে কৌশলে অবরুদ্ধ হয়ে যাওয়া ধমনীর কাছে পৌঁছানো হয়। তাহলে পায়ের কিছু অংশ কেটে বা হাতের কিছু অংশ কেটে ধমনীর ভিতর দিয়ে এক ধরনের নল প্রবেশ করানো হয় এবং এই নলটা তখন কি হবে, অবরুদ্ধ মানে করোনারি ধমনীর যে জায়গায় ব্লক আছে সেই ব্লক হয়ে যাওয়া ধমনীর কাছাকাছি পৌঁছানো হয়। ক্যাথেটারের আগায় স্টেন্টর নামে একটি ক্ষুদ্র তারের নল ও একটি বেলুন থাকে। বেলুনটা কিন্তু ফোলানো থাকে না, হ্যাঁ। জায়গা মতো পৌঁছালে সেখানে এক ধরনের রঞ্জক ছড়িয়ে এক্স রে নেওয়া হয়। যখন ক্যাথেটার এই ব্লক হয়ে যাওয়া ধমনীর কাছাকাছি পৌঁছাবে তখন এই ক্যাথেটার এক ধরনের রঞ্জক ছড়িয়ে দেয়। এক্স রে দেখে তখন চিকিৎসক বুঝতে পারেন প্ল্যাক কোথায় আছে। এই পদ্ধতিকে অ্যানজিওগ্রাম বলে। ডাক্তার তাহলে অ্যানজিওগ্রাম কেন করতে বলে? যে ব্লক কি পরিমাণে আছে সেটি জানার জন্য অ্যানজিওগ্রাম করতে হয়। নির্দিষ্ট জায়গায় পৌঁছিয়ে বেলুনটি ফোলানো হয়। তাহলে যে জায়গায় প্ল্যাক থাকবে, হ্যাঁ, সেই জায়গায় তখন বেলুনটা ফোলানো হবে। স্টেন্ট উন্মুক্ত করে ধমনী প্রাচীরে চাপ দিয়ে প্ল্যাককে চেপে ধমনীর লুমেন বড় করা হয়। এই প্রক্রিয়া সম্পন্ন করতে 30 মিনিট হতে কয়েক ঘন্টা সময় লাগে। তাহলে এটাই সেই, এটা হলো সেই ক্যাথেটার, হ্যাঁ। এই ক্যাথেটারের সাথেই কিন্তু একটা, এগুলো ফোলানো বেলুন না, এগুলো একটা চুপসানো বেলুন। যখনই এই ব্লকের কাছাকাছি পৌঁছাবে তখন এই বেলুনটা খুলে দেওয়া হয়, ভিতরে এরকম খুলে দেওয়া হয়, ঠিক আছে। এবং খুলে দেওয়ার ফলে এখানে সাইডে যে ব্লকগুলো আছে সেই ব্লকগুলোতে ঘষা হয়, বেলুনতে ঘষানো হয়, ফলে আস্তে আস্তে এগুলো সরে যায়। আচ্ছা, তাহলে এটা ছিল বেলুন এনজিওপ্লাস্টি। এবার আমরা আসবো লেজার এনজিওপ্লাস্টি। ক্যাথেটারের শীর্ষে বেলুনের পরিবর্তে একটি লেজার লাগানো হয়। তাহলে এখানে বেলুনের পরিবর্তে যদি একটা লেজার লাগানো হয় তখন সেটা হয়ে যাবে লেজার এনজিওপ্লাস্টি।
করোনারি ধমনির প্লাগযুক্ত স্থানে পৌঁছানোর পর লেজার রশ্মি স্তরে স্তরে প্লাগ ধ্বংস করে এবং গ্যাসীয় কণায় বাষ্পীভূত করে। তাহলে যখনই ব্লকের কাছাকাছি পৌঁছাবে তখন ওখানে লেজার চালনা করা হয় এবং লেজার রশ্মি স্তরে স্তরে হলুদ চর্বি বা প্ল্যাককে ধ্বংস করে দেয়। তখন প্ল্যাক বা চর্বির কণাগুলো গ্যাসীয় কণায় বাষ্পীভূত হয়। এভাবে প্ল্যাকগুলো দূরীভূত হয়। আরও একটা পদ্ধতি আছে করোনারি অ্যাথ্রেক্টমি। যে কারণে করোনারি ধমনী সরু হয়ে যায় তাকে অ্যাথেরোমা বলে। করোনারি ধমনীর প্রাচীরে একটু একটু করে দীর্ঘদিন ব্যাপী কোলেস্টেরল জাতীয় চর্বি জমা হয়ে প্ল্যাক গঠন করে। এই প্ল্যাক ক্রমে পুরু হয়ে অ্যাথেরোমা তৈরি করে। এই প্ল্যাককে বেলুনের সাহায্যে চেপে লুমেন প্রশস্ত করার পরিবর্তে ভিন্ন ভিন্ন যন্ত্র যেমন ক্ষুদ্র ঘূর্ণি, ব্লেড, ড্রিল, বেলুন ব্লেড ইত্যাদি ব্যবহার করা হয়। তাহলে এখানে কি করা হয়? এখানে হলো প্ল্যাককে বেলুনের সাহায্যে তো চেপে রাখা হয়, চেপে লুমেনকে প্রশস্ত করার পরিবর্তে ভিন্ন ভিন্ন যন্ত্র যেমন ক্ষুদ্র ঘূর্ণি ব্লেড, ড্রিল, হ্যাঁ, বেলুন ব্লেড ইত্যাদি ব্যবহার করে এই ব্লকের হলুদ চর্বিকে অপসারণ করা হয়। করোনারি স্ট্যান্ডিং 4 নম্বর। স্টেন্ট হচ্ছে ক্ষুদ্র কিন্তু প্রসারণযোগ্য ধাতব যন্ত্র যা অ্যাঞ্জিওপ্লাস্টি সম্পন্ন হলে ক্যাথেটারের সাহায্যে ধমনীর সরু লুমেনে প্রবেশ করে দেওয়া হয়। লুমেন যেন পুনরায় সরু না হয় সেজন্য স্টেন্টকে সেখানে রেখে দেওয়া হয়। এই যে এটা, তাহলে এক্ষেত্রে এরকম একটা স্টেন্ট, এটা হলো তারের জালির মতো, হ্যাঁ, এই ক্যাথেটারের সাহায্যে এরকম একটা স্টেন্ট এই ব্লক হয়ে যাওয়া স্থানে, হ্যাঁ, সেট করে দিয়ে আসা হয়। তাহলে এটা হলো প্ল্যাকের স্থান, এই জায়গায় এটা সেট করে দেওয়া হয়। এটা সেট করে দেওয়ার উদ্দেশ্য হলো যে এই জায়গাতে আর প্ল্যাক হবে না, তখন ব্লাড এই ভিতর দিয়ে চলাচল করবে। আচ্ছা, এখন আমরা আসবো ওপেন হার্ট সার্জারি। তাহলে যাদের করোনারি ধমনীতে ব্লকেজের পরিমাণ খুব বেশি তখন ডাক্তাররা সাজেশন দেয় ওপেন হার্ট সার্জারি করা। যদি হৃৎপিণ্ডে বড় ধরনের সমস্যা থাকে তাহলে ওপেন হার্ট সার্জারি ছাড়া উপায় থাকে না। এক্ষেত্রে চিকিৎসকগণ বৈদ্যুতিক করাত দিয়ে বুকের অস্থিকে চিরে হৃৎপিণ্ডকে উন্মুক্ত করেন। এ ধরনের অস্ত্রোপচারকে ওপেন হার্ট সার্জারি বলে। তাহলে হৃৎপিণ্ডকে যেহেতু ওপেন করে অস্ত্রোপচার করতে হয়, এই জন্য বুকের পাথর তাহলে হৃৎপিণ্ড হৃৎপিণ্ড যাতে ওপেন হয়, হ্যাঁ, এই জন্য বুকের পাঁজরকে কেটে ফেলা হয়, কেটে হৃৎপিণ্ডকে ওপেন করতে হয়, এই জন্য ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট সার্জারি 3টি উপায়ে করা হয়। একটা হলো অন পাম্প সার্জারি, একটা হলো অফ পাম্প সার্জারি, আর একটা হলো, হ্যাঁ, আর এটা হচ্ছে রোবট সহযোগী সার্জারি। আমরা আসবো অন পাম্প সার্জারি। এই ধরনের সার্জারিতে একটি হৃদ ফুসফুস মেশিন যা কার্ডিও পালমোনারি বাইপাস নামে পরিচিত। তাহলে এই মেশিনটা কি করে? কৃত্রিমভাবে হৃৎপিণ্ড এবং ফুসফুসকে সচল রাখে। এই যন্ত্রটি সাময়িকভাবে হৃৎপিণ্ডের বিভিন্ন অঙ্গ ও টিস্যুতে অক্সিজেনযুক্ত রক্ত পাম্প করে পাঠায়। হ্যাঁ, এই যে এই যন্ত্রটা, এটাই হলো সেই কার্ডিও পালমোনারি মেশিন। হ্যাঁ, এই এই একটা অংশ দিয়ে অক্সিজেনযুক্ত রক্ত হৃৎপিণ্ডে যাবে, আর হৃৎপিণ্ডের কার্বন-ডাইঅক্সাইডযুক্ত রক্ত আরেকটা অংশ দিয়ে এই যন্ত্রে সেট করা থাকবে। অফ পাম্প সার্জারি বা বিটিং হার্ট। এক্ষেত্রে এক্ষেত্রে কার্ডিওভাস্কুলার বাইপাস ব্যবহৃত হয় না। সক্রিয় স্পন্দনরত অবস্থায় হৃৎপিণ্ডে অস্ত্রোপচার করা হয়। ওষুধ প্রয়োগ করে স্পন্দনের হার মন্থর করা হয়। তাহলে এখানে ওই মেশিনটা ব্যবহার করা হবে না, তবে হৃৎপিণ্ড হৃৎপিণ্ডর স্পন্দন যাতে কম হয় এই জন্য কিছু ওষুধ প্রয়োগ করা হয়। এই ওষুধটা ওরালি দেওয়া হয়, ফলে হৃৎপিণ্ডের স্পন্দন, হ্যাঁ, মিনিটে আগে 75 বার ছিল, এখন হয়তো 5 বার বা 6 বার এরকম হবে। স্পন্দনের হারটা একবারে কমে যাবে, ফলে ডাক্তার অস্ত্রোপচার করতে বেশি সময় পাবে। 3 নম্বরটা হলো রোবট সহযোগী সার্জারি। এক্ষেত্রে চিকিৎসক বিশেষ কম্পিউটার নিয়ন্ত্রিত একটি রোবটিক হাতের সাহায্যে অস্ত্রোপচার করেন। ঠিক আছে? তাহলে এখানে একটা রোবটিক হাত থাকবে, সেই রোবটের মধ্যে সব কিছু, হ্যাঁ, অপারেশন করার তথ্য দেওয়া থাকবে, কিভাবে অপারেশন করতে হবে
এবং একটা পাশে ডাক্তারও থাকবে, সে ডাক্তার মনিটর করবে যে রোবটটা ঠিকভাবে কাজ করছে কিনা। কারণ চিকিৎসকরা অনেক সময় একটার পর একটা যখন অপারেশন করতে থাকে তখন তাদের মধ্যে হ্যাঁ একটা টায়ার্ডনেস চলে আসে, কিন্তু রোবোটিক হাত ব্যবহার করলে সেই টায়ার্ডনেসটা থাকবে না। এই জন্য অনেকে রোবোটিক হাতের সাহায্যে সার্জারি করতে চান। চিকিৎসক কম্পিউটার সার্জারি ত্রিমাত্রিক দৃশ্য দেখতে পান এবং কাজ সম্পন্ন করেন। এ ধরনের অস্ত্রোপচার অতি সূক্ষ্ম ও সঠিক হয়ে থাকে। আচ্ছা, এখন আমরা আসবো করোনারি বাইপাস সার্জারি কিভাবে করা হয়। করোনারি বাইপাসকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় করোনারি আর্টারি বাইপাস গ্রাফট বা সিএবিজি বলা হয়। তাহলে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় সিএবিজি বা করোনারি আর্টারি বাইপাস গ্রাফট বলা হয়। স্টেন্টিং মানে হলো যদি আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি করি, মানে রিং লাগাই, যেটাকে আমরা বলি রিং লাগাই, স্টেন্টিং করার পর বা রিং লাগানোর পরও যাদের ধমনীতে পুনরায় ব্লকেজ হচ্ছে তাদের সিএবিজি অপারেশন করাতে হয়। দেখা গেলো কোনো রোগী ডাক্তারের কাছে স্টেন্টিং করে আসছে, স্টেন্টিং করে আসার পর যে জায়গায় স্টেন্টিং করেছে সেখানে ঠিক আছে, কিন্তু সেই ধমনীর আশেপাশে আবার ব্লক হওয়া শুরু হয়েছে। তখন সেখানে আর অ্যাঞ্জিওপ্লাস্টি না করে ডাক্তাররা পরামর্শ দেয় যে হ্যাঁ বিকল্প পদ্ধতি হলো করোনারি বাইপাস সার্জারি। তো এই অপারেশনের সময় কি করা হয়? এই অপারেশনের সময় ওপেন হার্ট সার্জারির মাধ্যমে রোগীর বুকের হাড়টিকে করাত দিয়ে কাটা হয়, মানে পাঁজর পাঁজর হালকা কাটা হয় এবং হৃৎপিণ্ডের ধমনীর যেসব জায়গায় ব্লক আছে তার পরবর্তী স্থানে আরেকটি রক্তনালী লাগিয়ে দেওয়া হয়। যে জায়গায় হৃৎপিণ্ডের করোনারি ধমনীর ব্লক আছে, সেই ব্লক হওয়া স্থান থেকে কিন্তু কিছুই করা হবে না, কিন্তু সেখানে অন্য একটা দেহের অন্য কোনো অংশ থেকে, হাতের হতে পারে, পায়ের হতে পারে, অন্য কোনো অংশের রক্তনালী কেটে এনে ওই ব্লক হয়ে যাওয়া করোনারি ধমনীর পাশে লাগিয়ে দেওয়া হয়। ফলে ধমনীর ব্লকের সামনে ও পিছনে স্বাভাবিক রক্ত প্রবাহ চলমান থাকে। হাতের বা পায়ের মোটা শিরা দিয়ে এই নতুন রক্তনালী তৈরি করা হয়। এই জন্য রোগীর পা এবং হাতে কাটা দাগ থেকে যায়। এটা হলো সেই করোনারি বাইপাস সার্জারি। এই যে এগুলো হলো ব্লক হয়ে আছে, ঠিক আছে, এটা হলো করোনারি আর্টারি ইউজড ইন বাইপাস সার্জারি। তাহলে এটা হলো ভেন ইউজড ইন বাইপাস সার্জারি। এখানে হলো ভেন ইউজ করা হয়েছে, এই জায়গাটা ব্লক ছিল, এই জায়গাটা ব্লক ছিল, এখানে শিরা ব্যবহার করা হয়েছে, শিরা এটা এক ধরনের রক্তনালী, আর এখানে আর্টারি ব্যবহার করা হয়েছে, এটা একটা রক্তনালী। তাহলে এই যে এই দুই জায়গায় ব্লক ছিল, এখানে একটা রক্তনালী সেট করা হয়েছে, এখানে একটা রক্তনালী সেট করা হয়েছে, ঠিক আছে। এই যে এই জায়গায় যে রক্তনালী ব্লক হয়েছিল, সেই ব্লক হয়ে রক্তনালী কিছু করা হয়নি, কিন্তু তার পাশ দিয়ে এরকম আলাদা একটা রক্তনালী জুড়ে দেওয়া হয়েছে। এটাই হলো করোনারি বাইপাস সার্জারি। আর এটা হলো ব্লক হয়ে গেলে এই যে এগুলো কিন্তু ব্লক, এই যে হলুদ চর্বির স্তর জমে গেছে, এগুলো সব ব্লক হয়ে গেছে। এই জন্য হৃৎপিণ্ডের বিভিন্ন অংশে রক্ত সরবরাহ হচ্ছে না। এরকম বিকল্প, তাহলে এটাকে বলা হচ্ছে বিকল্প। মনে করো যদি কোনো একটা ব্রিজ কোনো কারণে ভেঙে যায়, তাহলে সেই ভাঙা ব্রিজটাকে কিছুই করা হয় না, কিন্তু তার পাশ দিয়ে অন্য আরেকটা বাইপাস রাস্তা করে দিতে হয়। ঠিক এরকম ধমনীর করোনারি ধমনীর যে ব্লক হওয়া করোনারি ধমনী আছে, সে ব্লক হওয়া করোনারি ধমনী কিছুই করা হয় না, কিন্তু তার পাশ দিয়ে বিকল্প আরেকটা ধমনী বা শিরা সংযুক্ত করে দিয়ে রক্ত চলাচলের পথ সচল রাখা হয়। আচ্ছা, আমরা আরেকটা এখন দেখবো। আচ্ছা, এবার একটা দেখো, এটা পেসমেকারের